সামান্য ১ চামচ নাপা সিরাপ আজ আমার মেয়ের জীবনটাই কেড়ে নিল। আমার স্বামী একজন প্রবাসী। আমি শ্বশুর শাশুড়ি আর মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে থাকি। আমার কন্যা সন্তান হওয়াতে আমার শ্বশুর শাশুড়ি একটুও খুশি হননি। তাদের ইচ্ছে ছিল একটা পুত্র সন্তানের। তাদের পোতায় যেন বাতি দেওয়ার একজন থাকে, শুধু সেটাই বলতো। আজ আমার মেয়ের ২.৫ বছর চলে। রাত তখন ১:৩০ বাজে। শরীরে হাত দিয়ে দেখি হাতটা আমার পুড়ে যাচ্ছে। প্রচুর পরিমাণে জ্বর এসেছে, খুব কান্না করছে। আমি সাথে সাথে বিছানা থেকে উঠে পানিপট্টির ব্যবস্থা করতেছিলাম। এর মধ্যেই আমার শ্বশুর শাশুড়ি আমার রুমে চলে আসে এবং বলতে থাকে, এত রাতে এত চিল্লাপাল্লা করলে ঘুমাবো কি করে, তো চিল্লাচিল্লি কেন করছো? এখন আমি বললাম, মা আমার মেয়েটার জ্বর এসেছে, তাই ও খুব কান্না করছে। আমার শাশুড়ি মা বললেন, জ্বর এসেছে তো কি হয়েছে, ঘরে কি কোথাও নাপা সিরাপ নেই? নাপা খাইয়ে দাও, ঠিক হয়ে যাবে। নিজের মেয়েকে শান্ত করো আর সবাইকে একটু ঘুমোতে দাও। এখানে আমি আমার মেয়ের মাথায় পানি পট্টি দিচ্ছিলাম। আমার শাশুড়ি মা তাকের উপর থেকে নাপা সিরাপটা এনে ১ চামচ ঢেলেও নিয়েছে। আমার হাতে দিয়ে বলল, তাড়াতাড়ি ওষুধটা খাইয়ে দাও। আমিও মেয়েটার কান্না আর সহ্য করতে না পেরে তাড়াতাড়ি ওষুধটা খাওয়ানোর জন্য চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই ও ওষুধ খাবে না, খুব কান্না করছে। তখন আমার শাশুড়ি মা ওর হাতটা চেপে ধরে আর বলে, এখন খাওয়াও। আমিও ওষুধটা ওর মুখে ঢেলে দিয়েছি। তারপরে আমার শাশুড়ি মা আমার মেয়েকে কোলে নিয়ে এক পাশ থেকে আরেক পাশে হাঁটছিলেন। এরপরে আমার মেয়েটা খানিকক্ষণের মধ্যে নিস্তব্ধ চুপ হয়ে যায়। আর তখন আমার শাশুড়ি মা বলল, দেখলে কিভাবে ঘুম পাড়াতে হয় বাচ্চাকে, সেটাও তো শেখনি, নাও এবার ঘুম পাড়িয়ে দাও। তখন আমি ওর মাথার বালিশটা ঠিক করে ঘুম পাড়িয়ে দেই। তো তখন আমি খেয়াল করি আমার মেয়েটা একদম নিস্তব্ধ হয়ে গেছে, ওর তো শ্বাসই চলছে না। আমি খুব জোরে একটা চিৎকার করে আমার মেয়েটাকে বুকে চেপে ধরি আর আমার শাশুড়ি মাকে বলি, মা আমার মেয়ের তো শ্বাসই চলছে না। আমার শ্বশুর মশাইকে বলি, বাবা তাড়াতাড়ি আপনি গাড়ির ব্যবস্থা করুন, আমার মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আমার শ্বশুর মশাই বলল, কি আবল তাবল বকছো, এত রাতে গাড়ি কোথায় পাবো আর ডাক্তারই বা কোথায় পাবে? আমি কোনো রকমে আমার স্বামীকে ফোন দেই এবং কেঁদে কেঁদে সবটা বলি। সে তার পরিচিত এক বন্ধুকে গাড়ির ব্যবস্থা করতে বলে। সতে হলেও নিজের সন্তান তো, তার বন্ধু গাড়ি নিয়ে চলে আসে আমাদের বাসার সামনে। আমার মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে গিয়ে আমি গাড়িতে বসি। হসপিটালে পৌঁছানোর সাথে সাথে ইমার্জেন্সিতে নিয়ে যাই আমার মেয়েকে। আর ততক্ষণে নাকি আমার মেয়েটি আল্লাহর মেহমান হয়ে গেছে। ডাক্তার আবার মেয়েকে খুব ভালো করে চেক আপ করে বলে, আপনার সন্তান আরো আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। কান্না অবস্থায় জোর করে নাপা সিরাপ খাওয়ানোর ফলে ওষুধটা সোজা ফুসফুসিতে চলে যাওয়ায় আপনার সন্তানের মৃত্যু হয়। আমি চিৎকার করে আমার সন্তানকে বুকে জড়িয়ে ধরে হাউমা করে কাঁদতে থাকি। আমার স্বামীও যত তাড়াতাড়ি সম্ভব চলে আসে। আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামীর কাছে এবং আমার কাছে হাত জোর করে ক্ষমা চায়, কিন্তু তাদের ১০০ বার মাফ করে দিলেও আমার সন্তান আর ফিরে আসবে না আমার বুকে। সন্তান ছেলে হোক কিংবা মেয়ে, বাবা মায়ের কাছে সবটাই সেরা। পার্থক্য তো শুধু করে অন্যরা, যাদের এই ভেদাভেদের কারণে হাজারো শিশুর জীবন আজ ঝুঁকিপূর্ণ, থাকতেও আদর ভালোবাসা পায় না। এই পুরো গল্পটি ছিল একটা দুঃখিনী আপুর দুঃখের জীবন কাহিনী। এটা থেকে আমরা দুটো জিনিস শিখতে পারি। প্রথমত, সন্তান ছেলে হোক কিংবা মেয়ে, সবটাই ওই আল্লাহর দান, আল্লাহর নিয়ামত। এর মাঝে ভেদাভেদের সৃষ্টি করে নিজেদের নারী ছেঁড়া ধনকে আমরা কষ্ট দিতে পারি না। দ্বিতীয়ত হলো সতর্কতামূলক উপদেশ। সন্তানকে ওষুধ খাওয়ানোর সময় অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে। সন্তানের কান্না অবস্থায় কখনো ওষুধ খাওয়ানো যাবে না। যতটা সম্ভব ধৈর্য ধরে সময় নিয়ে ওষুধ খাওয়াতে হবে। আপুটির মতো যেন এমন ঘটনা আর কারোর সাথে না হয়। আল্লাহ যেন বাচ্চাটিকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং আল্লাহ যেন ওই মাকে সন্তান হারানোর সুখ সহ্য করার ক্ষমতা দান করেন। বন্ধুরা, গল্প বলতে বলতে তো আমার রান্নাও শেষ। আমি কি কি রান্না করেছি সেটা তো দেখতেই পেয়েছেন। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো আর আমার রান্নাগুলো কেমন হয়েছে জানিয়ে যাবেন কিন্তু। অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল সবার জন্য।